নমস্কার। এই সময়ের দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে দাঁড়িয়ে যেখানে শব্দের চেয়ে নীরবতা বেশি কথা বলে, সেখানে আমরা খুঁজে ফিরি কিছু ধ্রুব তারা, যারা আলো জ্বালিয়েছিলেন অন্ধকারে, যাদের সৃষ্টি আজও আমাদের রুচি, আবেগ আর সংস্কৃতির মানচিত্র গড়ে দেয়। করকাকুর্চি ইন্ডিয়ার এই বিশেষ পর্বে আমরা ফিরে তাকাবো এক সুর সম্রাট মানুষের দিকে, যার সুর সময়কে অতিক্রম করে আজও আমাদের অন্তরে বাজে। এটা শুধু একটি মানুষকে স্মরণ করা নয়, এটা এক সময়কে, এক সংস্কৃতিকে, এক অনুভবকে ছুঁয়ে দেখা। চলুন শব্দের কোলাহল ছেড়ে কিছুক্ষণ মন দিয়ে শুনি সুরের সেই গল্প যা কখনো পুরনো হয় না। আজ আমি যার কথা বলবো তিনি হলেন সুরের ভবিষ্যৎ দ্রষ্টা নচিকেতা ঘোষ। সুরকার নচিকেতা ঘোষের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি ছবি মুখ থুবড়ে পড়েছে, অথচ গান হয়ে উঠেছে অমর। এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে ছবির ভাগ্য ম্লান, কিন্তু গান ছাপিয়ে গেছে সময়কে। আশ্চর্যজনকভাবে ভবিষ্যৎ দ্রষ্টার মতো তিনি প্রায় নির্ভুলভাবে বলে দিতে পারতেন কোন গান হিট হবে। একথা বলতেই হয় কোন শিল্পীর গায়কী কেমন, কোন গান কাকে দিয়ে গাওয়ানো উচিত। বাংলা গানের জগতে নচিকেতা ঘোষের সমকক্ষ বোধহয় আর কেউ ছিলেন না। আরও একটি সত্য অনস্বীকার্য, বাংলা গানের সেরা শিল্পীদের অধিকাংশেরই জীবনের সেরা গানের তালিকায় নচিকেতা ঘোষের সুরে অন্তত একটি, কখনো দুটি গান থাকবেই। সে সময়টা ছিল বাংলা সংস্কৃতির এক সোনালী অধ্যায়। লেখকদের কলমে জন্ম নিচ্ছিল অনবদ্য কবিতা ও উপন্যাস, শিল্পীদের কণ্ঠে ঝরত সোনা, আর সুরকাররা জড়ো হয়েছিলেন সুরের জাদু নিয়ে। ফেলে আসা সেই দিনগুলি হয়তো আর কোনো দিনই পুরোপুরি ফিরে আসবে না। ডাক্তারি পাশ করে নিরাপদ নিশ্চিত কেরিয়ার ছেড়ে গানকে ভালোবেসে যে একজন মানুষ অসাধারণ হতে পারেন, নচিকেতা ঘোষ তার জীবন্ত প্রমাণ। পরিবারে বাবা, দাদা, দিদি, জামাইবাবু সকলেই ডাক্তার, তাই ইচ্ছে থাক বা না থাক তাকেও ডাক্তার হতেই হয়েছিল। কিন্তু সে ছিল কেবল দায়িত্ব। এরপর শুরু হলো নিজের স্বপ্ন পূরণের পালা। পৃথিবী আমারে চায় ছবিতে গীতা দত্তের কণ্ঠে নিশিরাত বাঁকা চাঁদ। সেই সময় এমন মেজাজের গান গীতা দত্ত ছাড়া আর কারো পক্ষে গাওয়া সম্ভব ছিল কি? হেমন্ত মুখোপাধ্যায়ের আমার গানের স্বরলিপি আজও চিরকালীন। যিনি স্বরলিপিতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি নচিকেতা ঘোষ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা ভেবে তৈরি করেছিলেন মায়াবতী মেঘে এলো তন্দ্রা। সেই গানের ছন্দ নিয়ে বন্ধু দ্বিজেন মুখোপাধ্যায়কে বলেছিলেন, বুঝলি দ্বিজেন, এই ছন্দের ভঙ্গিটার লাখ দাম, সন্ধ্যাকে দিয়ে দিলাম। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের সঙ্গে ছিল নচিকেতা ঘোষের অনবদ্য বোঝাপড়া।
তিনি প্রায় ম্যাজিকের মতো বুঝে যেতেন নচিকেতা কি বলতে চাইছেন। নচিকেতা ঘোষের ব্যক্তিত্বের সামনে রসিকতা করার সাহস বোধহয় একমাত্র তিনিই দেখাতে পারতেন। বোম্বেতে হেমন্ত মুখোপাধ্যায় একদিন এসে বললেন, ও নচিবাবু, একটা হিট চাই, অনেকদিন গান লাগছে না। সেই হিট খুঁজতে গিয়ে ডেকে আনলেন এক তরুণ বাঙালিকে, মুকুল দত্ত। তাঁর লেখা খসড়ায় সুর বসিয়ে তৈরি হলো তার আর পর নেই, বাংলা গানের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। গানের মধ্যে নারী কণ্ঠের বিষাদ মাখা প্রশ্নটি করেছিলেন মুকুল দত্তের স্ত্রী অভিনেত্রী চাঁদ ওসমানী। এই গানের পরেই হেমন্ত বলেছিলেন, আমার কণ্ঠকে আমার থেকে ভালো বোঝেন নচিবাবু। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় লিখেছিলেন, নচিকেতা ঘোষ আদতে ছিলেন একজন ড্রিমার। অবশেষে গল্পের ছবি তিনি নাম দিলেন মৌচাক। এই ছবির পাগলা গারদ কোথায় আছে গানটি চিত্রনাট্যে ছিল না, নচিকেতা ঘোষের অনুরোধেই যুক্ত হয়। আর সেই কিংবদন্তি ঘটনা, ইন্দ্রাণী ছবিতে হঠাৎ বলে বসেন, একটা হিন্দি গান রাখবো, মোহাম্মদ রফিকে দিয়ে গাওয়াবো। হেমন্ত মুখোপাধ্যায় তাকে নিয়ে গেলেন রফির কাছে। সাবি কুছ লুটা কর হুয়ে হাম তুমহারে শুনে রফি আবেগে বলে উঠেছিলেন, ক্যা ধুন বানায়া আপনি। পারিশ্রমিক শুনে চমকে উঠলেও শেষমেশ বলেছিলেন, এই গানটা আমি আপনার জন্য বিনা পয়সায় গেয়ে দেব। এরপর আর কি বলার থাকে। বাংলা সঙ্গীত জগতের এই স্বপ্নের ফেরিওয়ালাকে আমরা শ্রদ্ধা জানাই, আমাদের আবেগে, আমাদের আবেশে। সব আলো এক সময় নিভে যায়, কিন্তু কিছু সুর থেকে যায় নিঃশব্দে, নিভৃতে আমাদের ভেতরে। আজকের এই বিশেষ পর্বে আমরা চেষ্টা করেছি স্মৃতির পাতায় একটু আলো ফেলতে, ভুলে যেতে বসা এক স্বপ্নের ফেরিওয়ালার কাছে নীরবে মাথা নত করতে। যদি এই গল্প, এই সুর, এই অনুভব আপনাদের মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলেই আমাদের এই পর্বের সার্থকতা। করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন, কারণ ইতিহাস শুধু বইয়ে নয়, কিছু ইতিহাস গান হয়ে বেঁচে থাকে। আবার দেখা হবে আরও এক গল্পে, আরও এক ধ্রুবতারার খোঁজে।